হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল জিকেজিএস মাস্টার ক্লাসের আরও একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আজকে ডিসকাস করব এবং পশ্চিমবঙ্গের ভূগোল এটা পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন ডাব্লিউবিসিএস সামনে রয়েছে প্রিলিমস, সেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন আসে, ডাব্লিউবিপি কেপিতেও কোয়েশ্চেন আসে। পিএসসি যত এক্সাম কন্ডাক্ট করে তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এবং প্রত্যেকটা এক্সামে এই পার্ট থেকে কোয়েশ্চেন আসতে দেখা যায়। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমাদের ক্লাসের প্যাটার্ন, আমরা প্রথমে ডিসকাস করব, তারপর কিছু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব। সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো, কে কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারবে। পিডিএফ এর যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেটা আমরা ক্লাস চলতে চলতে দেবো। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা পশ্চিমবঙ্গের অবস্থান পড়ব, ভৌগোলিক অবস্থান, কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, কতগুলো প্রশাসনিক বিভাগ রয়েছে, কি নদ নদী রয়েছে গুরুত্বপূর্ণ, কোথায় কোন স্যাংচুয়ারি রয়েছে, ওয়াইল্ড লাইফ, তার সংস্কৃতি বা বিভিন্ন রকমের বিভিন্ন যে সমস্ত চিত্রকলা, সমস্ত কিছুই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে এই ক্লাসটাতে পড়ব। এই ক্লাসটা একদম প্রত্যেকটা এক্সামের জন্যই ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি বললাম। তাছাড়া জেনারেল নলেজ পার্সপেক্টিভ ভিউ থেকেও তোমরা দেখতে পারো ক্লাসটাকে। যদি কারো এক্সাম না থাকে, এমন কোনো পার্সন যদি ক্লাস দেখে থাকো বা থাকেন, কোনো বয়োজ্যেষ্ঠ পার্সনে যদি হয়, তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো ক্লাসটা। তো পশ্চিমবঙ্গের ভূগোলের প্রথমে জানতে হবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। কেন এটার নাম পশ্চিমবঙ্গ? কারণ যখন এখানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একসাথে ছিল এবং যখন এটাকে ভাগ করা হয়েছিল, কবে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ অ্যানাউন্স করা হয়েছিল এবং ব্রিটিশরা তখন বলেছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে তারা বাইফার্কেট করছে বাংলাকে, কিন্তু অ্যাকচুয়ালি বেঙ্গল ওয়াজ দ্য নার্ভ সেন্টার অফ রিভলিউশনারি অ্যাক্টিভিটি বা যে সমস্ত স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার জন্য যে সমস্ত আন্দোলন, যে সমস্ত সংগ্রাম হচ্ছিল সে সময় বেঙ্গল কিন্তু সেখানে তার নার্ভ সেন্টার ছিল এবং প্রচুর বাঙালির অবদান আমরা স্বাধীনতার ইতিহাসে পাই। অন্যান্য কমিউনিটির অবদানও পাই, মানে অন্যান্য জায়গার মানুষদের অবদান, কিন্তু বাংলাকে বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আর বাংলা আজকে যেটা ভাবে ভারতবর্ষ পরের দিন, মানে এতটাই প্রোগ্রেসিভ, এতটা রিচ কালচার এবং এতটা উচ্চ সংস্কৃতির মনে করা হতো বাংলাকে। যাই হোক, সেটা তো অন্য আলোচনা যে বাংলা কিভাবে তার নিজের এত রিচ ইন্টেলেকচুয়াল প্রপার্টি হোক বা এত ভালো সংস্কৃতিকে হারিয়েছে ডে টু ডে, বা মানে ডে বাই ডে সেটা কিভাবে আস্তে আস্তে ডিটোরিয়েট করেছে, কিভাবে বাংলার কালচার চেঞ্জ হয়েছে, সেটা একটা আলাদা পার্সপেক্টিভ, সেটা একটা আলাদা আলোচনা। আমরা সেই আলোচনা আজকে করব না। কিন্তু যেহেতু 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ করা হয়, তোমরা কমেন্ট সেকশনে বলবে কোন গভর্নর জেনারেলের আমলে বঙ্গভঙ্গ করা হয়েছিল। তো যখন বঙ্গভঙ্গ করা হয় তখন এই পার্টটা, মানে যে পার্টটা আজকে বাংলাদেশ দেখতে পায়, সেই পার্টটা ছিল ইস্ট বেঙ্গল এবং এই পার্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সেই নামটাই রয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। 21°25' থেকে 27°13' উত্তর অক্ষাংশ এবং 85°48' থেকে 89°53' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। ভারতের পূর্ব দিকে অবস্থিত 8,752 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি রাজ্য এবং যার উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, পশ্চিম দিকে রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং নিচের দিকে হচ্ছে উড়িষ্যা। তাহলে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে সিকিম আর এদিকে হচ্ছে আসাম, এই 5টা স্টেটের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বর্ডার শেয়ার করছে এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশ, এদিকে রয়েছে ভুটান আর এদিকে রয়েছে নেপাল। বাংলাদেশ, ভুটান, নেপাল 3টে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে ওয়েস্ট বেঙ্গল এবং এখানে 5টা 1 2 3 4 5 5টা স্টেটের সঙ্গেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বাউন্ডারি শেয়ার করছে। ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট হিসাবে এখানে আমরা পার্বত্য অঞ্চল দেখতে পাবো, মালভূমি অঞ্চল দেখতে পাবো, সমুদ্র সৈকত দেখতে পাবো, সমতল ভূমি দেখতে পাবো, সব রকমের ভূমিরূপ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায়। এখানে কয়েকটা ইনফরমেশন আমি তোমাদেরকে ফার্স্ট স্লাইডেই দিয়ে দিই। সেটা হচ্ছে, এক তো ভারত যখন স্বাধীন হয় তখন বেঙ্গল যে প্রভিন্স ছিল সেটা থেকে ওয়েস্ট বেঙ্গল ক্রিয়েট করা হয়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু স্বাধীনতার পরে বেঙ্গলের সাথে যুক্ত হয়েছিল। যেমন প্রথম হচ্ছে কোচবিহার, যে প্রিন্সলি স্টেট ছিল কোচবিহারের, সেটা ডমিনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে জয়েন করে 1949-এ, 1949 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে ভারতের ইউনিয়নের মধ্যে জয়েন করে এবং 1949 খ্রিস্টাব্দে কোচবিহার ভারতের ডমিনিয়নের পার্ট হয় এবং 1950 খ্রিস্টাব্দে ইন দ্য ইয়ার অফ 1950 কোচবিহার কিন্তু পশ্চিমবঙ্গের পার্ট হয়। ঠিক আছে, কোচবিহার পশ্চিমবঙ্গের
অংশ হিসেবে যোগ হয় বা গঠিত হয়, যা হোক লিখতে পারি। এর পরের ইম্পর্টেন্ট ইয়ার হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1954। 1954 এ চন্দননগর ইনক্লুডেড হয় ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, যেটা হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে। চন্দননগর কি ছিল? ফ্রেঞ্চ কলোনি ছিল, ঠিক আছে। এখানে চন্দননগর ইনক্লুড হয়, ঠিক আছে। আগের দিন পড়েছি চন্দননগরে কিন্তু একটা মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে, যে 7টা মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে তার মধ্যে চন্দননগরেও কিন্তু মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে। এবং 1956 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1956 খ্রিস্টাব্দে এই যে ইস্টার্ন পার্ট অফ বিহার ছিল, এই বিহার রাজ্যের কিছু পার্ট কেটে নিয়ে তৈরি হয় পুরুলিয়া জেলা, ঠিক আছে। পুরুলিয়া যে জেলাটা, সেই পুরুলিয়া জেলা কিন্তু আগে বিহারের পার্ট ছিল, তাই এই কটা ইনফরমেশন একটুখানি মনে রাখতে হবে। এরপর আসছি ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি 3টি অঞ্চলে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং গঙ্গার সমভূমি অঞ্চল। গঙ্গা সমভূমি অঞ্চলের সাথে সাথে বদ্বীপ অঞ্চলও রয়েছে, সেটাও আমরা পড়বো। উত্তরের পার্বত্য অঞ্চল রাজ্যের উত্তরাংশে দার্জিলিং এবং কালিম্পং জেলার এই অঞ্চলটি অবস্থিত, এবং হিমালয় পর্বতমালার সিংহলীলা পর্বতশ্রেণীর সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। 3636 মিটার, এটা ইম্পর্টেন্ট। সান্দাকফু কোথায় অবস্থিত? সান্দাকফু সিংহলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত, এবং এটা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত, ঠিক আছে। দার্জিলিং জেলায় অবস্থিত সান্দাকফু, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পার্বত্য অঞ্চলে পাদদেশে তিস্তা, মহানন্দা, তোর্ষা নদীর পলি জমে তরাই এবং ডুয়ার্স অঞ্চল গঠিত হয়েছে। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে জঙ্গল, এবং ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে ডুয়ার বা ডোর। তিস্তা নদীর পশ্চিম অংশ হলো তরাই অঞ্চল এবং পূর্ব অংশ হলো ডুয়ার্স অঞ্চল। মানে এটা গেছে তিস্তা নদী, এর যে পূর্ব অংশটা সেটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল, এর পূর্ব অংশটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল, এবং পশ্চিম অংশটা হচ্ছে তরাই অঞ্চল। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে অঞ্চল, এবং ডুয়ার্স কথার অর্থ হচ্ছে ডুয়ার বা ডোর। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কতগুলো জেলার মধ্যে বিস্তৃত? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলার পশ্চিম অংশ নিয়ে মালভূমি ও উচ্চভূমি অঞ্চল গঠিত। এটি মূলত ছোটনাগপুর মালভূমির একটি প্রসারিত অংশ। তাহলে ছোটনাগপুর মালভূমির যেই পার্টটা বিহার থেকে কেটে নেওয়া হয়েছিল, সেই পার্টটা দিয়ে তৈরি হয়েছে কি? পুরুলিয়া যে জেলাটা, এটা কবে তৈরি হচ্ছে পুরুলিয়া জেলা? পুরুলিয়া জেলা তৈরি হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1956। এবং এই পুরুলিয়া জেলা বিহারের পূর্ণিয়া জেলার পশ্চিম ভাগ, বিহারের পূর্ণিয়া জেলার পশ্চিম ভাগ, সেটা অ্যাড করা হয়েছিল দিনাজপুরে, তখন ছিল পূর্ব দিনাজপুর আর পশ্চিম দিনাজপুর, এটা হচ্ছে ওয়েস্ট দিনাজপুরে অ্যাড করা হয়েছিল। পূর্ব দিনাজপুর হচ্ছে বাংলাদেশে, ওয়েস্ট দিনাজপুরে অ্যাড করা হয়েছিল। এবং এই যে পুরুলিয়া জেলাটা, এটা হচ্ছে মানভূম ডিস্ট্রিক্ট, যে বিহারের যে মানভূম ডিস্ট্রিক্ট ছিল, সেই মানভূম জেলা কেটে নিয়ে তৈরি হয়েছিল পুরুলিয়া জেলা, ঠিক আছে। কত সালে বললাম? এটা একটু আগেই 1956 হয়েছিল। ওকে, তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান যে তার পশ্চিম পাটটা, এটা হচ্ছে মালভূমি অঞ্চল, যেটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু। এটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত, ঠিক আছে। অযোধ্যা পাহাড়ে অবস্থিত। তাহলে অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? পুরুলিয়া জেলাতে অবস্থিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল প্রধানত প্রাচীন আর্কিয়ান যুগের গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত। গ্রানাইট এবং গ্রানাইটের রূপান্তরিত রূপ হচ্ছে নিস, এবং সেটা কোন যুগের? না, আর্কিয়ান যুগের শিলা গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত। এই অঞ্চল বেষ্টিত পুরুলিয়া জেলার অযোধ্যা, জয়চণ্ডী, পঞ্চকোট, বাঁকুড়া জেলার মূলত বিহারীনাথ পাহাড়, বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় উচ্চতা প্রায় 451 মিটার, শুশুনিয়া পাহাড়, বীরভূমের মামা ভাগ্নে পাহাড়, এগুলো দেখা যায়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী হলো দামোদর, এবং এই দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ। তাহলে এখানে কোন ডিস্ট্রিক্টে কোন পাহাড় আছে সেটা কিন্তু মনে রাখতে হবে। যেমন হচ্ছে অযোধ্যা, জয়চণ্ডী, পঞ্চকোট হচ্ছে পুরুলিয়া জেলায়, বাঁকুড়া জেলার হচ্ছে বিহারীনাথ, এবং শুশুনিয়া, বীরভূম জেলার হচ্ছে মামা ভাগ্নে পাহাড় দেখতে পাওয়া যায়।
গাঙ্গেয় সমভূমি অঞ্চল। গাঙ্গেয় সমভূমি অঞ্চল রাজ্যের মধ্য এবং পূর্বাংশ জুড়ে রয়েছে গঙ্গা এবং তার শাখা প্রশাখা দিয়ে উপনদী বাহিত হয়ে পলি দ্বারা যে উর্বর সমভূমি গঠিত হয়, এই অঞ্চলটিকে আবার মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাঢ় অঞ্চল, বদ্বীপ অঞ্চল এবং সুন্দরবন অঞ্চল। তাহলে গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ রাঢ় অঞ্চল, এবং তার উপরের পার্টটা মালদা মুর্শিদাবাদ, এখানে এসে ভাগ হয়ে গেছে নদীটা যখন মুর্শিদাবাদের ফারাক্কার কাছে এসে। তারপর এই সাইডটা হচ্ছে নদিয়া বদ্বীপ অঞ্চল এবং এটা হচ্ছে সুন্দরবন অঞ্চল। রাঢ় অঞ্চল এটি সমভূমির পশ্চিম দিকে অবস্থিত। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই অঞ্চলের আওতায় পড়ে, রাঢ় বাংলা যেটাকে বলা হয়, ঠিক আছে। এখানে প্রাচীন পলিমাটি দেখতে পাওয়া যায় এবং মাটি কিছুটা লালচে ধরনের হয়। এই প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙড়। এবং পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া এবং বর্ধমান জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়, যেটাকে লাল মাটির রুক্ষ এলাকায় খোয়াই বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। এই ল্যাটেরাইট মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকে, যার জন্য এর কালার হয়ে যায় লাল। আগের যে মোরাম রাস্তা হতো, সেই মোরাম রাস্তার যে মাটিটা সেটা কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা ছিল। এই ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বা খোয়াই, এটা কিন্তু কোথায় দেখতে পাওয়া যায়? গনগনির মাঠ, এরকম ভাবেই কিন্তু এক্সামে আসে, গনগনির মাঠ এবং বীরভূমের শান্তিনিকেতনের কাছেও কিন্তু ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাওয়া যায়। রাঢ় অঞ্চলে বাতাস ও বৃষ্টির জলের ক্ষয়ের কারণে তৈরি ছোট ছোট টিলা এবং খাদের সমন্বয়ে বিশেষ ভূপ্রকৃতি গঠিত হয় এবং শান্তিনিকেতনের খোয়াই এবং কোপাই নদী অত্যন্ত বিখ্যাত। পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম শান্তিনিকেতনের কাছে ব্যাডল্যান্ড দেখতে পাওয়া যায়, যেটা একটু আগে বললাম। পশ্চিম মেদিনীপুরের হচ্ছে গনগনির মাঠ এবং বীরভূমের কাছে ব্যাডল্যান্ড দেখতে পাওয়া যায়। বদ্বীপ অঞ্চল মুর্শিদাবাদ থেকে দক্ষিণ দিকের অংশটি বদ্বীপ সমভূমি নামে পরিচিত, যেখানে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। এবং এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ অঞ্চল, যেটা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল, এই গোটা জায়গাটা। এবং এখানকার নদীগুলো নতুন পলিমাটি সঞ্চয় করে ভূমিকে উর্বর করে তোলে এবং নবীন পলিমাটি যুক্ত যে সমভূমি অঞ্চল সেটাকে বলা হয় খাদার। সুন্দরবন অঞ্চল। সুন্দরবন হলো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্তে বঙ্গোপসাগরের কাছাকাছি অংশে ম্যানগ্রোভ অরণ্য এবং বদ্বীপ নিয়ে এই অঞ্চলটি গঠিত। তাহলে এই যে কোস্টাল যে জায়গাটা হচ্ছে মাডি ল্যান্ড বা সুন্দরবনের জায়গা, এই জায়গাটা যে লোয়ার ওয়াটার বডিজ রয়েছে সেগুলোকে বলা হয় বাদা। তাই জন্য এই সুন্দরবনের নাম কিন্তু বাদা বন, ঠিক আছে। বাদা বলা হয় একদম লো ওয়াটার বডিজ গুলো রয়েছে সেগুলোকে বলা হয় বাদা। এটি পশ্চিমে মুড়িগঙ্গা নদী এবং পূর্বে হরিণভাঙা ও রায়মঙ্গল নদী দ্বারা সীমাবদ্ধ। এই সুন্দরবন অঞ্চল 1987 খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? ম্যানগ্রোভের জন্য, ঠিক আছে। ম্যানগ্রোভ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবং 2019 সালে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে 1989 খ্রিস্টাব্দে কিন্তু এটা ঘোষণা করা হয়। সুন্দরবন, এটা 19 হবে, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। 2019 খ্রিস্টাব্দে রামসার সাইট হয়েছে, 1987-তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে 1989, মানে এই 1989-এ। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগারের জনসংখ্যা এখানে অনেক বেশি এবং এখানে টাইগার প্রজেক্টেরও আন্ডারে রয়েছে। এবার আছে জলবায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এবং পুরুলিয়া এবং বীরভূম জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়। এখানে 4টি ঋতু দেখতে পাওয়া যায় এবং সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে পুরুলিয়া এবং সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি জেলা রয়েছে এবং সর্বশেষ এবং নবীনতম জেলাটি হলো পশ্চিম বর্ধমান, যেটা 2000 সালের 7ই এপ্রিল বর্ধমান জেলাকে ভেঙে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটি ভাগে ভাগ করা হয়েছিল। এছাড়া 2017 সালেই কিন্তু দার্জিলিং থেকে কালিম্পং, ঝাড়গ্রাম নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ পায়। আচ্ছা, এখানে খেয়াল রাখবে 1992 খ্রিস্টাব্দে যে ওয়েস্ট দিনাজপুর বা পশ্চিম দিনাজপুর ছিল, সে ওয়েস্ট দিনাজপুর জেলাটি বাইফার্কেট করে তৈরি করা হয় নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুর। এবং 2002 খ্রিস্টাব্দে মেদিনীপুর যে জেলা, সেই মেদিনীপুর জেলাকে ভাগ করে দুটো জেলা তৈরি করা হয়। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর।
তোমরা কে কোন জেলা থেকে ক্লাসটা দেখছো একটুখানি কমেন্ট সেকশনে জানিও। পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। আর 2014 সালে তৈরি করা হয় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কেটে, ঠিক আছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আর 2017 সালে 14ই ফেব্রুয়ারি হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট তৈরি করা হয় এবং বর্ধমান হচ্ছে 7 এপ্রিল। তাই একদম নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। আচ্ছা, জেলা এবং প্রশাসনিক বিভাগ, এখানে 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে। একটা হচ্ছে প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদা এবং জলপাইগুড়ি। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে রয়েছে 5টা জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং নদিয়া, এই পার্টটা। বর্ধমান বিভাগের মধ্যে রয়েছে 4টে জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি। মেদিনীপুরে রয়েছে 5টি জেলা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। মালদা বিভাগে রয়েছে 4টে জেলা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ। এখানে শেষ হয়ে যাবে, এই দিকটা হবে না, ঠিক আছে। আর জলপাইগুড়ি বিভাগে রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। তাহলে টোটাল এখানে হচ্ছে 23টি জেলা এবং এই 23টি জেলা, টোটাল 23টি জেলা 5টা প্রশাসনিক বিভাগে বিভক্ত রয়েছে। পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের মোট জেলার সংখ্যা 5টা, যেটা অলরেডি বললাম, এখানে আবার লেখা আছে, জাস্ট একবার রিড করে নিতে পারো। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের মোট 23টি জেলার মধ্যে 69টা মহকুমা রয়েছে এবং কলকাতায় কোনো মহকুমা নেই, ঠিক আছে, কলকাতার মধ্যে কোনো মহকুমা নেই। তাহলে মোট মহকুমা 69টি, প্রশাসনিক বিভাগ হচ্ছে 5টি। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম এবং শহরের নাম, যেমন কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী, দ্য সিটি অফ জয়, ফুটবলের মক্কা, পূর্ব ভারতের প্রবেশদ্বার। দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর অঞ্চল। হাওড়াকে বলা হয় ভারতের সেফিল এবং ভারতের গ্লাসকো। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, শিলিগুড়ি করিডোরকে অ্যাকচুয়ালি, এবং ডুয়ার্সের প্রবেশদ্বার, ডুয়ার্সের প্রবেশদ্বার এবং বলা হয় ডুয়ার্সের প্রবেশদ্বার। দার্জিলিংকে বলা হয় শৈল শহর বা পাহাড়ের রানী। বিষ্ণুপুর টেরাকোটা শহর বা বাংলার মন্দির নগরী। মুর্শিদাবাদকে বলা হয় নবাবের শহর এবং মুর্শিদাবাদ এই নামকরণ কে করেছিলেন? মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ নামকরণ কোন বাংলার নবাব করেছিল এবং কোন বাংলার নবাব প্রথম মুর্শিদাবাদে তার রাজধানী স্থানান্তর করেছিল সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। কার নাম অনুসারে মুর্শিদাবাদ জেলার মানে মুর্শিদাবাদের নামকরণ হয়? এটা হচ্ছে নবাবের শহর এবং এখানে খেয়াল রাখবে মুর্শিদাবাদের সদর শহর হচ্ছে বহরমপুর। ভাগীরথী নদী এই জেলাকে দুটো ভাগে ভাগ করেছে। এর পূর্ব দিকের অঞ্চলটাকে বলা হয় বাগরি অঞ্চল, এবং পশ্চিম দিকের অঞ্চলটাকে বলা হয় রাঢ় অঞ্চল। এবং মুর্শিদাবাদে কিন্তু সেরিকালচার, রেশম চাষ, প্রচুর পরিমাণে রেশম চাষ হয় এবং মুর্শিদাবাদী সিল্কও একটা খুব ঐতিহ্যবাহী সিল্ক। মুর্শিদাবাদী সিল্ক একদম খুব সফট হয় এবং পিওর সিল্কের যে শাড়িগুলো মুর্শিদাবাদী সিল্ক থেকে আসে, খুবই ভালো। আচ্ছা, শান্তিপুর এর উপনাম কিছু নেই। শান্তিপুর কিন্তু এখানে তাঁত শিল্পের জন্য বিখ্যাত শান্তিপুর। পূর্ব বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। রানীগঞ্জকে বলা হয় কয়লার শহর, মালদাকে বলা হয় আমের শহর এবং নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। আসানসোলকে বলা হয় কালো হীরের শহর। প্রত্যেকটা জেলা এবং তার সদর শহর। কলকাতার সদর শহর হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা বারাসাত, দক্ষিণ 24 পরগনা আলিপুর কিন্তু এটা আলিপুরদুয়ার না, মানে যে জায়গাটাতে ন্যাশনাল লাইব্রেরি রয়েছে, আলিপুর জু রয়েছে, এগুলো সব রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। হুগলি জেলার সদর শহর হচ্ছে চুঁচুড়ো, হাওড়া, নদিয়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বহরমপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আসানসোল, বীরভূম হচ্ছে সিউড়ি, পূর্ব মেদিনীপুর তমলুক এবং পশ্চিম মেদিনীপুর হচ্ছে মেদিনীপুর। এরপর হচ্ছে পুরুলিয়া জেলার সদর দপ্তর হচ্ছে পুরুলিয়া। বাঁকুড়া, মালদা হচ্ছে ইংলিশ বাজার, উত্তর দিনাজপুর রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। দার্জিলিং হচ্ছে দার্জিলিং সদর শহর, জলপাইগুড়ির সদর শহর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, ঝাড়গ্রাম। আচ্ছা, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং আয়তনের দিক থেকে কলকাতা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা। জনসংখ্যা, ভারতের চতুর্থ জনবহুল রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমান জনসংখ্যা প্রায় 10 কোটি। লিঙ্গ অনুপাতে প্রতি 1000 জন পুরুষে 1036 জন মহিলা। আচ্ছা, 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 76.26%। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। জনসংখ্যার দিক থেকে রাজ্যের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা।
জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা, তবে পশ্চিমবঙ্গের সব থেকে জনঘনত্ব যুক্ত জেলাও হলো কলকাতা। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় 0 থেকে 6 বছর বয়সী শিশুদের লিঙ্গ অনুপাত হচ্ছে সর্বোচ্চ। সব থেকে হায়ার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সব থেকে উপরে রয়েছে কোন ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে কলকাতা, ঠিক আছে। আর সব থেকে লোয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট, আর সব থেকে লোয়েস্ট হচ্ছে পুরুলিয়া। অনেক জায়গায় এটা পুরুলিয়া আছে, আবার অনেক জায়গায় আমি এটা না মালদাও দেখলাম, ঠিক আছে, এটা পুরুলিয়ায় পড়বে। সব থেকে লোয়েস্ট হচ্ছে পুরুলিয়াতে। সব থেকে বেশি লিটারেসি রেট কোথায় আছে? লিটারেসি রেট বা সাক্ষরতার হার, সর্বাধিক সাক্ষরতার হার হচ্ছে পূর্ব মেদিনীপুর। হাইয়েস্ট। আর লোয়েস্ট কোথায়? উত্তর দিনাজপুর। হাইয়েস্ট সেক্স রেশিও পশ্চিম মেদিনীপুর। লোয়েস্ট সেক্স রেশিও কলকাতা। সব থেকে বেশি শিডিউল কাস্ট কোথায় রয়েছে? সর্বাধিক তপশিলি জাতি শিডিউল কাস্টের জনসংখ্যা সাউথ 24 পরগনা। আর শিডিউল ট্রাইব রয়েছে জলপাইগুড়ি। সব থেকে কম জনঘনত্ব কোন জেলায় দেখতে পাওয়া যায়? পুরুলিয়া জেলায়। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে সীমানা। এটা অলরেডি আমি বলেই দিয়েছিলাম প্রথমেই যে 3টি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে। পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, উত্তরে ভুটান, পশ্চিমে রয়েছে নেপাল, এবং ভারতের মোট 5টি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে। উত্তরে সিকিম, পূর্বে আসাম, উত্তর পশ্চিমে বিহার এবং পশ্চিম ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বনিম্ন সীমানা রয়েছে সিকিমের প্রায় 60 কিলোমিটার, এবং সর্বোচ্চ সীমানা রয়েছে ঝাড়খণ্ডের প্রায় 500 কিলোমিটার। পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। একটা হচ্ছে নদিয়া, তারপর হচ্ছে পূর্ব বর্ধমান, তারপর হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। এবং নদিয়া জেলার কৃষ্ণনগর এবং ধুবুলিয়া, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, পশ্চিম বর্ধমানের গুসকরা, আউসগ্রাম, রাজমাদ এবং দুর্গাপুর, এবং বাঁকুড়ার দুর্লভপুর, এবং পুরুলিয়ার আদ্রা খুব ফেমাস রেলওয়ে স্টেশন, মানে জাংশন স্টেশন পুরুলিয়ার। এই 5টি ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে কর্কটক্রান্তি রেখা পাস করেছে। পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন প্রতীক, যেমন রাজ্য পশু হচ্ছে মেছো বেড়াল, রাজ্য পাখি হচ্ছে মাছরাঙা, রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ, এবং রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদ নদী। পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা। এছাড়া উত্তরবঙ্গে তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা রয়েছে, এবং এই নদীগুলি খরস্রোতা এবং বরফ গলে পুষ্ট। তিস্তা নদী হিমালয়ের সিকিমের পার্বত্য অঞ্চলের পৌহনরি পর্বত বা জেমু হিমবাহ থেকে এই নদীটি উৎপন্ন হয়েছে, এবং এটি উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় 414 কিলোমিটার। এর উপনদীগুলি হলো রংপো, রঙ্গিত, রানীখোলা। পশ্চিমবঙ্গ জেলার কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এই নদীকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী, সিকিমের জীবনরেখাও বলা হয়। এবং তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। তাহলে তিস্তা ব্রহ্মপুত্র নদীর একটা ট্রিবিউটারি।
তোরসা তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে তোরসা নদী, এবং এটা উৎপন্ন হয়ে ভুটানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীটি ভারতে প্রবেশ করেছে। এরপর পশ্চিমবঙ্গের ডুয়ার্স এবং কোচবিহারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, শেষে বাংলাদেশে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। তিব্বতে এই নদীর নাম হচ্ছে মাচু এবং ভুটানে এই নদীর নাম হচ্ছে আমাচু, এবং পশ্চিমবঙ্গে এটি তোরসা নদী নামে পরিচিত। এর প্রধান উপনদী হচ্ছে কালজানি, ঘরঘরিয়া, মালঙ্গি এবং সানজাই। এই তোরসা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রিভার বা ট্রান্সবাউন্ডারি রিভার, যেটা বাউন্ডারি ক্রস করছে। যেমন কোন কোন, এখানে দেখো ভুটানে যাচ্ছে, ভারতবর্ষে রয়েছে, বাংলাদেশে যাচ্ছে, তাহলে এটা, এবং এটা কিছুটা তিব্বতের মধ্যে দিয়েও প্রবাহিত হচ্ছে, তাহলে 4টে কান্ট্রির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তোরসা। এরপর আসছি আমরা পশ্চিমাঞ্চলের নদী। পশ্চিমাঞ্চলের নদীগুলির মধ্যে দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, সুবর্ণরেখা এগুলো অন্যতম। এই নদীগুলি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। দামোদর নদী ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি ও হাওড়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশেছে। এই নদী বাংলার দুঃখ নামে পরিচিত। এই নদীর উপর বহুমুখী নদী পরিকল্পনা শুরু হয়েছে। এবার দামোদর নদীর প্রচুর উপনদী আছে, ঠিক আছে, সেগুলোও কিন্তু পড়তে হবে। যেমন হচ্ছে বরাকর, কোনার, বোকারো, জামুনিয়া, এগুলো। বরাকর দামোদর প্রধান উপনদী এবং মুন্ডেশ্বরী নদীর প্রধান শাখা হচ্ছে বরাকর নদী। এই বরাকর নদীর উপরেই গড়ে উঠেছে হচ্ছে তিলাইয়া ড্যাম, ঠিক আছে, তিলাইয়া ড্যাম। তিলাইয়া যে বাঁধ, সেটা ডিভিসির বাঁধ। এই তিলাইয়া বাঁধ কিন্তু বরাকর নদীর উপর গড়ে উঠেছে, এবং মাইথন ড্যামও কিন্তু বরাকর নদীর উপর গড়ে উঠেছে। কোনার নদীর উপর গড়ে উঠেছে কোনার বাঁধ, এবং দামোদরের উপর গড়ে উঠেছে পাঞ্চেত। এগুলো কিন্তু বাঁধ। এবং বরাকর দামোদরের প্রধান উপনদী, এটা তো বললাম। এবং এখানে একটা নদী খেয়াল রাখবে, দামোদরের যেটা হচ্ছে ডান তীরের উপনদী, রাইট ব্যাংক ট্রিবিউটারি, ডান তীরের উপনদী, তার নাম হচ্ছে সালি, SALI, সালি। অজয় নদী ঝাড়খণ্ডের দেওঘরের কাছ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষে কাটোয়ার কাছে ভাগীরথী নদীর সাথে মিশেছে। এই নদীটির মোট দৈর্ঘ্য প্রায় 299 কিলোমিটার এবং দামোদর ও ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে অজয় নদ প্রবাহিত হয়েছে। অজয় কথার অর্থ হচ্ছে অজেয়, মানে যাকে জয় করা যায় না, আনকনকারেবল। এবং অজয় নদীতে কত নম্বর ন্যাশনাল ওয়াটারওয়েজ আছে? ন্যাশনাল ওয়াটারওয়েজ 7, ঠিক আছে। ন্যাশনাল ওয়াটারওয়েজ সম্পর্কেও আমরা আজকে পড়বো। এই নদীটি বর্ষার নির্ভর নদী। গ্রীষ্মকালে এর বেশিরভাগ অংশ প্রায় শুকিয়ে যায় এবং বর্ষাকালে জল থাকে, এবং এটা 7 নম্বর জাতীয় জলপথের অন্তর্গত। এরপর আসছি সুন্দরবনের নদী। সুন্দরবনের নদীর মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর পলি জমে বিশাল বদ্বীপ সৃষ্টি করেছে, তা সুন্দরবন নামে পরিচিত। এবং এখানকার নদীগুলো মূলত জোয়ার ভাটা জলে প্রবাহিত। যেমন হচ্ছে অসংখ্য নদী এবং খাঁড়ি রয়েছে এবং যেগুলো জোয়ার ভাটা জলে পুষ্ট। পশ্চিমবঙ্গের প্রধান এবং দীর্ঘতম জাতীয় জলপথ হলো ন্যাশনাল ওয়াটারওয়েজ 1। এছাড়াও এখানে রাজ্য জাতীয় জলপথ 5 এবং জাতীয় জলপথ 7, ন্যাশনাল ওয়াটারওয়েজ 7ও রয়েছে। ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 হচ্ছে গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর উপর অবস্থিত। এটা হলদিয়া থেকে শুরু করে প্রয়াগরাজ পর্যন্ত বিস্তৃত। প্রায় 1620 কিলোমিটার হচ্ছে দীর্ঘ এই ন্যাশনাল ওয়াটারওয়েজ, এবং এটা পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলাগুলোকে অতিক্রম করেছে। ন্যাশনাল ওয়াটারওয়েজ 5 যেটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত এবং এটা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে রয়েছে। মোট দৈর্ঘ্য হচ্ছে 588 কিলোমিটার, যার মধ্যে 532 কিলোমিটার উড়িষ্যা এবং বাকি 91 কিলোমিটার পশ্চিমবঙ্গে রয়েছে, এবং এটি রূপনারায়ণ নদী এবং হুগলি নদীর ওপর অবস্থিত। ন্যাশনাল ওয়াটারওয়েজ 7 যেটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাকে অতিক্রম করেছে, এবং এই জলপথ অজয় নদীর ওপর অবস্থিত। মোট দৈর্ঘ্য প্রায় 90 কিলোমিটার। পশ্চিমবঙ্গের প্রধান এবং জনপ্রিয় সমুদ্র সৈকতগুলো হলো দীঘা, যেটা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, মন্দারমণিও পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, তাজপুর পূর্ব মেদিনীপুর, শঙ্করপুরও পূর্ব মেদিনীপুর, উদয়পুর এবং জুনপুর যেটা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, বকখালি এবং হেনরি আইল্যান্ড দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগরও হচ্ছে দক্ষিণ 24 পরগনা সাগর দ্বীপে।
ইম্পর্টেন্ট বাঁধ বা ড্যাম, ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর ওপর অবস্থিত মালদা জেলায়, কংসাবতী বা মুকুটমণিপুর বাঁধ যেটা কংসাবতী নদীর তীরে অবস্থিত বাঁকুড়া জেলায়, দুর্গাপুর ব্যারেজ দামোদর নদীর ওপর পশ্চিম বর্ধমান বাঁকুড়া, তিস্তা নদীর ওপর জলপাইগুড়ি, তিলপাড়া ব্যারেজ যেটা ময়ূরাক্ষী নদীর ওপর গঠিত যেটা হচ্ছে বীরভূম জেলায় রয়েছে, মাইথন ব্যাগ বরাকার নদীর ওপর অবস্থিত পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে, পাঞ্চেত হচ্ছে দামোদরের ওপর অবস্থিত যেটা হচ্ছে পুরুলিয়াতে। এখানে বরাকরের ওপর আরেকটা বাঁধ বলেছিলাম যেটা হচ্ছে তিলাইয়া বাঁধ, ঠিক আছে, তিলাইয়া বাঁধ। এই তিলাইয়া কিন্তু ডিভিসির ফার্স্ট ড্যাম, প্রথম বাঁধ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করার জন্য। পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ হলো গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কা বাঁধ এবং উচ্চতম বাঁধ হলো কংসাবতী বাঁধ বা মুকুটমণিপুরের বাঁধ। ইম্পর্টেন্ট সেতু, জয়ী সেতু যেটা তিস্তা নদীর ওপর, করোনেশন ব্রিজ তিস্তা নদীর ওপর, রবীন্দ্র সেতু হুগলি নদীর ওপর, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। দ্বিতীয় বিদ্যাসাগর সেতু, এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ যেটা। বিবেকানন্দ সেতু হুগলিতে অবস্থিত, নিবেদিতা ব্রিজ হুগলিতে অবস্থিত, ঈশ্বরগুপ্ত সেতু সেটাও হুগলিতে অবস্থিত, জুবিলি ব্রিজ হুগলিতে অবস্থিত, সম্প্রীতি ব্রিজ হুগলিতে অবস্থিত, জল্পেশ কন্যা সেতু সুবর্ণরেখা, মাতলা ব্রিজ হচ্ছে মাতলা নদীর ওপর, মাতঙ্গিনী সেতু হলদি নদীর ওপর। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রগুলি হলো সিন্দ্রাপাং জলবিদ্যুৎ কেন্দ্র যেটা দার্জিলিং এ অবস্থিত, এটা ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, তিস্তালো ড্যাম কালিম্পং দার্জিলিং, মাতিঘড়া জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিং, রিংটিং দার্জিলিং, তিস্তা ক্যানন ফলস উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, এবং রামপাম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দার্জিলিং। মাতিঘড়া জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিং অবস্থিত, রিংটিং দার্জিলিং, তিস্তা ক্যানন ফলস উত্তর দিনাজপুর দার্জিলিং, রামপাম জলবিদ্যুৎ কেন্দ্র এটাও কিন্তু দার্জিলিং এ অবস্থিত। এই যে জয়ী সেতু পড়লাম, এই জয়ী সেতুটা হচ্ছে সব থেকে লংগেস্ট ব্রিজ ইন ওয়েস্ট বেঙ্গল। বিদ্যাসাগর সেতু কিন্তু একটা কেবল স্টেট ব্রিজ এবং এটা মানে শুরু করা হয়েছিল 1975 খ্রিস্টাব্দে এবং 1992 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়ে গেছিল। আর হাওড়া ব্রিজ হচ্ছে একটা ক্যান্টিলিভার ব্রিজ, এই যে ক্যান্টিলিভার ব্রিজ, ঠিক আছে, এটা হচ্ছে কেবল স্টেট ব্রিজ, আর হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু সেটা হচ্ছে একটা ক্যান্টিলিভার ব্রিজ, খেয়াল রাখবে। এবং হাওড়া ব্রিজ কিন্তু স্বাধীনতার আগেই শুরু হয়ে গেছিল 1943 খ্রিস্টাব্দে, যেটা হাওড়া এবং কলকাতাকে কানেক্ট করছে, সেকেন্ড ব্রিজও তাই করছে। জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র কালিম্পং জেলায় অবস্থিত, পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রজেক্ট যেটা পুরুলিয়াতে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হলো পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র এবং এটির উৎপাদন ক্ষমতা প্রায় 900 মেগাওয়াট। এবং শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হলো সিন্দ্রাপাং জলবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বীরভূম, সাগরদিঘি মুর্শিদাবাদ, ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন মুর্শিদাবাদ, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ব মেদিনীপুর, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র হুগলি, মেজিয়া বাঁকুড়া, দুর্গাপুর পশ্চিম বর্ধমান, দুর্গাপুর ইস্পাত কেন্দ্র পশ্চিম বর্ধমান, রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র পুরুলিয়া, সাঁওতালডিহি পুরুলিয়া, বজবজ দক্ষিণ 24 পরগনা, রাজারহাট বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র দক্ষিণ 24 পরগনা। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গের শিল্প এবং কলকারখানা, পশ্চিমবঙ্গের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর হলেও লৌহ ইস্পাত, পাট, পেট্রো রাসায়নিক, তথ্য প্রযুক্তির মতো বড় এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে একটি অন্যতম শীর্ষস্থানীয় রাজ্য। এই রাজ্যে মূলত অনুসারী এবং অভিসারী শিল্প দেখতে পাওয়া যায়। অনুসারী শিল্প আর অভিসারী শিল্প, অনুসারী শিল্প মানে একটা বড় ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিটার পাশাপাশি আরো অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। অনুসারী শিল্প হলো বৃহৎ শিল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা সহায়ক শিল্প, যেমন লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প, যানবাহন এবং ইঞ্জিনিয়ারিং শিল্প। দুর্গাপুর, আসানসোল, হলদিয়া, কলকাতা, হুগলি নদী তীরবর্তী অঞ্চলে এই শিল্পগুলি দেখা যায়। অভিসারী শিল্প হচ্ছে একাধিক ছোট বা কাঁচামাল শিল্প একত্রিত হয়ে বৃহৎ শিল্প, যেমন পাট বা বস্ত্রবয়ন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এই শিল্প পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন স্থান এবং হাওড়া হুগলি জেলাতে দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল হাওড়ার কাছে ঘুষুরিতে। পশ্চিমবঙ্গের হুগলি এবং কলকাতা জেলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ দেহের বৃহত্তম প্রথম কয়লা খনি গড়ে উঠেছিল। পশ্চিমবঙ্গের প্রথম লৌহ ইস্পাত শিল্প পশ্চিম বর্ধমান জেলায় গড়ে ওঠে এবং পশ্চিম বর্ধমানের ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইসকো অ্যান্ড টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুরে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত? হাওড়া ছোট মাঝারি শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প, ভারী যন্ত্রায়ন শিল্প। মুর্শিদাবাদ রেশম এবং তাঁত শিল্প, তুঁত নয় তাঁত। হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প।
খড়গপুরে কিছু ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে, স্টিল ফ্যাব্রিকেশন ইন্ডাস্ট্রি আছে, তারপর রেলওয়ে ওয়ার্কশপ ইন্ডাস্ট্রি আছে, এগুলো হচ্ছে খড়গপুরে রয়েছে। শ্রীরামপুর এবং টিটাগড় হচ্ছে পাট শিল্প, শান্তিপুর ফুলিয়া তাঁত শিল্প, সুতিবস্ত্র শিল্প, বিষ্ণুপুর টেরাকোটা বালুচরি শিল্প, ধনেখালি তাঁত শিল্প, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স, রানীগঞ্জ কয়লাখনি, শ্রীরামপুর, রানীগঞ্জ, দুর্গাপুর কাগজ শিল্প। পশ্চিমবঙ্গের শিল্প এবং সংস্কৃতি। পশ্চিমবঙ্গের শিল্প এবং সংস্কৃতিতে ঐতিহ্যবাহী মেলবন্ধন ধরা পড়ে। সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, উৎসব, হস্তশিল্প এই রাজ্যে অনন্য প্রভাব ফেলেছে। এই রাজ্যের বিখ্যাত শিল্পগুলি হলো পোড়ামাটি বা টেরাকোটা শিল্প, পটচিত্র, ডোকরা শিল্প। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ এবং মাটির ঘোড়া বিশ্ববিখ্যাত। পটচিত্র বা পটুয়া সম্প্রদায়ের হাতে আঁকা চিত্র এবং এর মধ্যে কালীঘাট পটচিত্র বাংলার নিজস্ব ঐতিহ্য রয়েছে। মোমের ছাঁচে গলিত ধাতুর সাহায্যে তৈরি শিল্পকর্ম হলো ডোকরা শিল্প। ঠিক আছে, ডোকরা শিল্পও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্রাফটের মধ্যে পড়ে। লোকনৃত্য এবং লোক সংস্কৃতি। মালদার গম্ভীরা এবং পুরুলিয়ার ছৌ নাচ হচ্ছে বিশ্ববিখ্যাত। বাউল গান, ভাওয়াইয়া, কীর্তন বাংলার গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং যাত্রাপালা। উৎসবের মধ্যে ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের সমস্ত উৎসবগুলির মধ্যে দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পাওয়া একটি উৎসব। 2021 সালে এটি স্বীকৃতি পেয়েছিল। এবং এছাড়া নববর্ষ, দোলযাত্রা, কালী পুজো, পৌষ মেলা, গঙ্গাসাগর মেলা, নবান্ন প্রভৃতি উৎসব কিন্তু পরিলক্ষিত হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। প্রথম জিআই ট্যাগ পেয়েছিল দার্জিলিং টি, তারপর শান্তিনিকেতনের চামড়ার বস্তু, নকশি কাঁথা, বাংলার ফজলি আম, লক্ষণভোগ আম, তারপর হচ্ছে ক্ষীরসিপাটি আম বা হিমসাগর আম, শান্তিপুরি শাড়ি, ধনিয়াখালী শাড়ি, বালুচুরি শাড়ি, জয়নগরের মোয়া, বাংলার রসগোল্লা, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, গোবিন্দভোগ চাল, তুলাইপাঞ্জি চাল। তোমরা বলবে তুলাইপাঞ্জি চাল কোন ডিস্ট্রিক্টের হয়ে যে অ্যাটাক পেয়েছে, কোন ডিস্ট্রিক্টের? বাংলার পটচিত্র, মাদুরকাঠি, ডোকরা শিল্প, পুরুলিয়ার ছৌ মুখোশ, বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া, কুশমুন্ডির কাঠের মুখোশ, সুন্দরবনের মৌবন মধু, টাঙ্গাইল গরদ, কোরিয়াল শাড়ি, কালো নুনিয়া চাল, নলেন গুড়ের সন্দেশ, কামারপুকুরের সাদা বোঁদে, মুর্শিদাবাদের ছানাবড়া, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, রাধুনী গোপাল চাল, বারুইপুরের পেয়ারা, মালদার নিস্তারি সিল্ক সুতো। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং চা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সংখ্যা পশ্চিমবঙ্গে রয়েছে 3টে। একটা হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান 1987 খ্রিস্টাব্দে, শান্তিনিকেতন 2023 এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999। তাহলে 1987 খ্রিস্টাব্দে সুন্দরবন, 1999 সালে দার্জিলিং হিমালয়ান এবং শান্তিনিকেতন হচ্ছে 2023 খ্রিস্টাব্দে। রামসার সাইটের সংখ্যা হচ্ছে 2টি, একটি হচ্ছে পূর্ব কলকাতা জলভূমি আর একটা হচ্ছে সুন্দরবন জলভূমি, যেটা হচ্ছে 2019 সালে পেয়েছিল এবং পূর্ব কলকাতা জলভূমি 2002 সালে পেয়েছে। জাতীয় উদ্যান এবং তার সংখ্যা, মোট 6টা জাতীয় উদ্যান আছে। সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ 24 পরগনা, গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি, জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার, নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং, সিংহলীলা জাতীয় উদ্যান দার্জিলিং এবং বক্সা জাতীয় উদ্যান হচ্ছে আলিপুরদুয়ার। জলদাপাড়া জাতীয় উদ্যানে ইম্পর্টেন্ট মনে রাখবে একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। কাজিরাঙ্গার পরে এখানে সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট 2টো টাইগার রিজার্ভ রয়েছে, একটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, একটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। 1973 খ্রিস্টাব্দে সুন্দরবন টাইগার রিজার্ভ এবং বক্সা হচ্ছে 1992-তে। পশ্চিমবঙ্গে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 1টি, যেটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এটা হচ্ছে 1989-এ। তাহলে সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, রামসার সাইট, টাইগার রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক। তাহলে সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ ইন দ্য ইয়ার অফ 1989, টাইগার রিজার্ভ হচ্ছে 1973-এ, রামসার সাইট হচ্ছে 2019-এ এবং ন্যাশনাল পার্ক হচ্ছে 1984-তে এবং ইউনেস্কো হেরিটেজ সাইট in the year of 1987। ঠিক আছে, তাহলে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে 1989-এ, টাইগার রিজার্ভ 1973-এ, রামসার সাইট 2019-এ, ন্যাশনাল পার্ক 1984-তে এবং ইউনেস্কো হেরিটেজ সাইট 1987-তে। সুন্দরবন সম্পর্কে কিন্তু এই সালগুলো মনে রাখতে হবে।
পশ্চিমবঙ্গে 15টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, ঠিক আছে, বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে 15টি। বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, বীরভূম, বেথুয়াডহরি, নদিয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা, চাপড়ামারি জলপাইগুড়ি, চিন্তামণি কর পাখিরালয় দক্ষিণ কলকাতা, হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অরণ্য হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, রিপিট হয়ে গেছে, জোরপোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য দার্জিলিং, লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকায়, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য দার্জিলিং, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তর দিনাজপুর যেটা কুলিক পাখিরালয়, রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য বর্ধমান, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ 24 পরগনা, সেন্ট্রাল বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে দার্জিলিং, পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন অভয়ারণ্য হলো সেন্ট্রাল বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য হলো সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য হলো জোড়াপোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য। তাহলে আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে যে ইনফরমেশন ছিল সেটা অলরেডি পড়লাম। অনেকটা বড় ক্লাস হচ্ছে হয়তো আজকে, কিন্তু এই ক্লাসটা করার পর তোমরা নিজেরাই কমেন্ট সেকশনে জানিও যে ভালো লাগলো কিনা। এখনো হয়তো অনেক কিছু মিস হয়ে গেছে যেটা আমরা কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে কভার করব পরবর্তী ক্ষেত্রে। আজকে কি কি কোয়েশ্চেন অ্যান্সার আছে সেটা দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে দামোদর। আমি একদমই রিপিট করবো না, এখানে জাস্ট কোয়েশ্চেনগুলো বলবো আর উত্তরগুলো বলবো। একটা পুরো ডিটেল ক্লাস হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর, সেখানে হয়তো 100টা বা 150টা কোয়েশ্চেন থাকবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আজকে যা যা পড়লে সেখান থেকে। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের রামসার সাইট? অপশন এ হচ্ছে সঠিক উত্তর পূর্ব কলকাতা জলভূমি। শান্তিনিকেতন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিষ্ণুপুর মন্দির এগুলো কোনোটাই রামসার সাইট নয়। ভারতের সেফির পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়? বলা হয় হাওড়াকে। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত, সিন্দ্রাপং দার্জিলিং জেলায় অবস্থিত। দুর্গাপূজাকে কত সালে ইউনেস্কো দ্বারা ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে 2021 সালে। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ 24 পরগনা। কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে শিলিগুড়িকে বলা হয়। পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে? 15টি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে। উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি? রায়গঞ্জ। পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পাঞ্চেত পাহাড় অবস্থিত হচ্ছে পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ার। সব থেকে কম বৃষ্টিপাত হয় বীরভূম জেলায়। বিহারীনাথ পশ্চিমবঙ্গের কোন জেলার সর্বোচ্চ পাহাড়? বিহারীনাথ হচ্ছে বাঁকুড়া জেলার পাহাড়। পশ্চিমবঙ্গের নিম্নে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? নদিয়া, বীরভূম, আলিপুরদুয়ার নাকি মালদা? সঠিক উত্তর হচ্ছে নদিয়ার উপর দিয়ে। গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার নৃত্যশৈলী? গম্ভীরা হচ্ছে মালদা জেলার নৃত্যশৈলী। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, সিংহলীলা পর্বতে। নিম্নের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? বাঁকুড়া, মালদা, আলিপুরদুয়ার নাকি দক্ষিণ 24 পরগনা? ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়াতে। চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? লোকোমোটিভ ওয়ার্কার্স এর জন্য বিখ্যাত। কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সীমানা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে সিকিমের সঙ্গে 60 কিলোমিটার সর্বনিম্ন রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে সর্ববৃহৎ রয়েছে। পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাওয়া যায়? পশ্চিম মেদিনীপুর জেলার গনগনির মাঠ দেখতে পাওয়া যায় এবং বীরভূমেও দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? পাট গবেষণা কেন্দ্র রয়েছে ব্যারাকপুরে। তাহলে 20 কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। কে কতগুলো উত্তর করতে পারলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই জানাবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসটা দেখছো এবং এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো পিডিএফ রিগার্ডিং। পিডিএফ তো তোমরা ডিজিটাল নোট যেটা আমাদের এই জিকেজিএস মাস্টার ক্লাসের যে ডিজিটাল নোটটা রয়েছে সেটা তোমরা পারচেস করতে পারো ₹99-এ। ₹99-এ তোমরা প্রত্যেকটা সাবজেক্টের যে ক্লাস নোট আছে সেই ক্লাস নোটটা কিন্তু তোমরা মানে প্রত্যেকটা সাবজেক্টের যে কটা ক্লাস হবে টোটাল জিকে জিএস সিরিজে প্রত্যেকটা ক্লাসেরই নোট তোমরা পেয়ে যাবে 99 টাকার মধ্যে এবং সেটা তোমরা একবারে পেমেন্ট করবে এবং ক্লাসের পরে প্রত্যেকদিন ক্লাসের পরে তোমাদেরকে সেই নোটটা প্রোভাইড করে দেওয়া হবে। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ক্লাসটা কেমন লেগেছে এবং এটা থেকে তোমরা কতটা কনফিডেন্স পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর।